থেকে জবা করছো, দেশি এবং ট্রপিক্যাল দুটো মিলিয়ে করছো, তোমার এক্সপেরিয়েন্স? হ্যাঁ একা একা হবে না, তুমি একটু কিছু বলো। আচ্ছা ঠিক আছে তুমি কিছু বলো, আমার একটু স্বচ্ছন্দ বোধ করি। হ্যাঁ, ওই তো তুমি তার মোবাইলটা লাইভ হচ্ছে। আচ্ছা, বিজনদার অনুরোধে আরেকবার এলাম। বিজনদা আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ, ট্রপিক্যাল জবায় অনেক জ্ঞান। তা সেই সূত্রে বিজনদাকে মানে আমাদের সবার তরফ থেকে, শুধু আমি একা প্রশ্ন করবো না, সবাই করবে। তা আমি প্রথম প্রশ্নটা করছি বিজনদাকে। প্রথম প্রশ্ন করব যে আমরা যে সিডলিং অনেকেই তৈরি করছে দেখছি, তা তুমিও করেছো, তোমার বীজের অনেক জবা আছে, সেই অর্থে তুমিও একজন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে একজন কাল্টিভার যে নিজের সিডলিং আছে। তা একদম পরাগ মিলন থেকে শুরু করে সিডপট পাকলো, বীজ পেলাম, সংরক্ষণ, জার্মিনেশনের আগের প্রসেস, জার্মিনেশনে বসালাম, নতুন চারার জন্ম নিল, তারপর তার পরিচর্যা, এটা একটু আমরা একটু সংক্ষেপে জানতে চাই। যাতে, কারণ ব্যাপারটা হচ্ছে আমি কিছু বীজ করেছিলাম, সিডলিংও হয়েছিল, ওভার ওয়াটারিংয়ের জন্য মরে যায়। তা আমার কাছে আরও কিছু বীজ আছে, আমি তাইওয়ান ভ্যারাইটির সঙ্গে ক্রস করিয়েছি, বর্ষাতে করব, হয়তো এখানে আরও অনেকে করিয়েছেন। তা এই নিয়ে কিছু বললে আমরা সবাই একটু উপকৃত হই। ধন্যবাদ। জবার বীজ হয় এই ব্যাপারটা খুবই প্রথম যখন আমি শুনলাম আমার খুব অবাক লাগলো। তার কারণ আমরা যে জবা বাড়িতে সাধারণত দেখে আসছি সেগুলোতে বীজ হয় না, মানে দেশি জবায় বীজ হয় না। তো প্রথম যখন আমি পুনে ব্যাঙ্গালোর জবা নিলাম, প্রথমে পুনে ব্যাঙ্গালোর জবা দিয়ে শুরু করেছিলাম। তো সেই সময় দেখলাম দু একটা গাছে, যেমন আমি উল্লেখ করেই বলি, অ্যাডোনিকাস সিরিজ, অ্যাডোনিকাসের হোয়াইট আছে, পিঙ্ক আছে, এইগুলোতে একা একাই বীজ ধরে। তো যখন দেখলাম এরা একা একাই বীজ ধরছে, মানে সিডপট তৈরি হচ্ছে, এবার শুরু করলাম পলিনেশন। তো পলিনেশনের সবথেকে ভালো টাইম আমার মনে হয়, এটা অবশ্যই সবাই স্বীকার করবেন, শীতকাল। এবং জবা ফুল খুব ভালোভাবে যদি কাছ থেকে দেখা যায়, এই ফিমেল অর্গানটা সকাল দিকে বেশ টিকি থাকে, আঠালো থাকে, এবং বেলা যতটা বাড়ে সঙ্গে সঙ্গে এটা শুকাতে থাকে। সেই কারণে আর আরেকটা কথা আমি জানতাম, যেটা যে জবার ফিমেল অর্গানটা মানে গর্ভমুণ্ডটা আগে ম্যাচিওর করে আর পুংধানীটা পরে ম্যাচিওর করে। তো সে কারণে আমি যে গাছগুলোতে ফুল দেখতাম একটু আগে ফুটেছে সেই গাছগুলোতে চেষ্টা করতাম পলিনেশনটা করবার। এবার পলিনেশন করার পরে অনেকে বেঁধে রাখেন, আমি বেঁধে রাখিনি কখনো, কারণ আমি যথেষ্ট বেশি পরিমাণ পলিনেশন করতাম এমনভাবে যে যাতে পরবর্তীতে অন্য কোনো গাছে অন্য কোনো জবার রেণু এসে সেটাকে আবার পলিনেট না করে। সে কারণে খুব ভালোভাবে পলিনেশন ঘটাতাম। ঘটানোর পরে দেখলাম বীজ দাঁড়িয়েছে, মানে সিডপট যাকে বলে, সিডপট দাঁড়িয়ে গেছে। এই শুরু হলো বছর দুয়েক আগে, এই শুরু করলাম। তারপর থেকে প্রত্যেক বছরই চলছে। এবছর চেষ্টা করেছিলাম, এক ভাই জিজ্ঞেস করছিলেন আমার কাছে, এবছর চেষ্টা করেছি যে ট্রপিক্যালের সঙ্গে যদি পুনে ব্যাঙ্গালোরের কিছু ঘটানো যায়, যে আমাদের আবহাওয়ায় ট্রপিক্যালের তুলনায় পুনে ব্যাঙ্গালোর অনেক বেশি সহজে বেঁচে থাকতে পারে। তো সেই কারণে পুনে ব্যাঙ্গালোরের সঙ্গে ট্রপিক্যালের কিছু ক্রস করার চেষ্টা করেছি, বীজ হয়েছে। এবার সেই বীজগুলোকে এখনও আমি জার্মিনেশনে রাখিনি, কদিন পরে করব। আর বীজ জার্মিনেশন করার জন্যে যেটা করি, প্রথমে বীজটাকে সংরক্ষণ করার জন্যে কী করি, বীজ কালেক্ট করবার পর, সিডপট কালেক্ট করবার পর, সিডপটটা যখন ম্যাচিওর হয়ে যায় সেখান থেকে বীজগুলোকে নিয়ে সেটাকে প্রথমে শুকিয়ে নিই, 3 দিন 4 দিন অল্প রোদে দিয়ে শুকিয়ে নিই। তারপরে ফাঙ্গিসাইড একটু প্লেটে ফাঙ্গিসাইড নিয়ে তার মধ্যে বীজগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এয়ার টাইট পাত্রে রেখে দিই। এবার ফাঙ্গিসাইড সমেতই ওগুলোকে রেখে দিই। তারপরে যখন জার্মিনেশন করব তার আগে বীজগুলোকে নিয়ে, বীজের একটা সাইডে একটু উঁচু মতো থাকে আর একটা সাইড গোল থাকে, সেই গোল সাইডে সামান্য একটু ব্লেড দিয়ে সামান্য কেটে দেই যাতে সহজে সেটার জার্মিনেশন হয়।
এরপরে এক রাত্রি ম্যাগনেসিয়াম সালফেট এবং ফাঙ্গিসাইডে ভিজিয়ে রেখে পরের দিনকে আমি তৈরি করা মিডিয়াতে বীজগুলোকে সরাসরি পুঁতে দিই। আচ্ছা, মিডিয়াটা কি আছে? মিডিয়া হিসাবে আমি ব্যবহার করি কোকোপিট আর সামান্য পরিমাণ ভার্মিকম্পোস্ট আর খুবই সামান্য পরিমাণ মাটি। এইভাবে একটা মিডিয়া তৈরি করে রাখি আগে থাকতে, এবং সেটাকে ফাঙ্গিসাইড দিয়ে রাখা থাকে, ফাঙ্গিসাইড শোধন করা, তার মধ্যে বীজটাকে দিয়ে রাখি এবং খুবই অল্প পরিমাণ জল দিই, জল ছিটিয়ে ছিটিয়ে 7 দিন অন্তর অন্তর। তারপরে যখন বীজটা ফুটে অঙ্কুর বেরিয়ে আসে, তারপর থেকে সেটার পরিচর্যা শুরু হয়। আচ্ছা দাদা, আর একটা প্রশ্ন, যখন বীজটা জার্মিনেট হয়ে যখন নতুন চারা আসছে, সেই চারা গাছে যে আমরা মানে যে জল আমার যেটা হয়েছিল, যে জল বেশি হওয়ার জন্য আমার চারাটা মরে যায়। হ্যাঁ, তা এইটা তুমি মেনটেন করো কীভাবে জলটা দিচ্ছ? জল খুবই কম দেওয়া হয়, যতক্ষণ না আমি কোকোপিটটায় বাইরে থেকে হাত দিয়ে দেখি যে যদি ঠান্ডা থাকে আমি জল দেই না, বা একটু বোঝা যায়, কালার দেখলে বোঝা যায় কোকোপিটের। আর যেহেতু শোধন করে নেওয়া হয়, সেই কারণে গোড়া পচে যাওয়া, যে ফাঙ্গিসাইড দেওয়ার জন্য গোড়া পচে যাওয়া যে রোগ, সেটা থেকে মোটামুটি রেহাই পাওয়া যায়। আচ্ছা, এই যে নতুন যে সিড জার্মিনেট হচ্ছে, নতুন যে সিডলিং হচ্ছে, এগুলোকে কি সকালের 1 ঘন্টা রোদ খাওয়ানো ভালো, নাকি একদম পুরোপুরি শেডের তলায় রাখতে হবে? আমার ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে আমার ঘরে জানলার পাশে একটা ফাঁকা জায়গায় জানলার পাশে ওগুলো রেখে দিই। জানলা থেকে যতক্ষণ রোদ আসবে, কড়া রোদ আসলে জানলাটা বন্ধ করে দিই। আচ্ছা, আর মোটামুটি কতটা গ্রোথ নিলে ওকে তুমি অন্য পটে, একটু বড় পটে রিপোর্ট করছো? মোটামুটি 3 ইঞ্চি মতো হলে তারপরে রিপোর্ট করবার চেষ্টা করি, অন্তত গোটা 4-5টা পাতা বের হলে তারপর রিপোর্ট করার চেষ্টা করি। আর তারপরে যে রিপোর্ট করছো, তারপরেও সেটা গ্রোথ নিয়ে বড় হচ্ছে, তারপরে কি এর যত্ন আর 5টা যেমন ট্রপিক্যাল জবা বা পুনে ব্যাঙ্গালোর জবাই আমরা করে থাকি সেম, নাকি একটু আলাদা আছে? যেহেতু সিডলিং একদম ছোটোবেলায়, একদম ছোট অবস্থা, সেই কারণে একটু বেশি কেয়ার নেওয়ার দরকার হয় বলে আমি মনে করি। আমি নেই, তারপরে মোটামুটি 6 মাস হয়ে গেলে ও নিজের মতো ব্যবস্থা করে না, নিজের মতো গ্রোথ নেয়, তখন আলাদা করে একটু দেখতে হয় না। বিজনদাকে অনেক ধন্যবাদ, কারণ আমার একটা এই প্রশ্ন ছিল, কারণ আমি এই সামনে বর্ষাতেই আমি তাইওয়ান ডান্সিং কুইন আর ম্যাগনাম ওপাসে ক্রস করিয়েছিলাম, পট প্যারেন্ট ম্যাগনাম ওপাস ছিল। তা আমি যখন ম্যাগনাম ওপাসে পট প্যারেন্ট সিলেক্ট করি, আমাকে অনেক সিনিয়র বলেছিলেন যে তাদের যেটা অভিজ্ঞতা হয়েছিল যে ম্যাগনাম ওপাসে সাধারণত সিটপট দাঁড়ায় না। হিমাংনুদাও বলেছিলেন আমাকে, তারপর আমাকে হিমাংনুদা বলেছিলেন এটা, যে তুমি যখন করে, তখন বললাম তাহলে কি সিটপটটা ডিস্ট্রয় করে দেবো? তখন হিমাংনুদা বললেন না, যখন করেছো তখন সেটা দেখো শেষ পর্যন্ত কী হয়, যেটা করেছো তার একদম এন্ড পয়েন্ট পর্যন্ত দেখো। তা হিমাংনুদার কথা মতো আমি এন্ড পয়েন্ট পর্যন্ত দেখে, তা আমি ম্যাগনাম ওপাস থেকে আলটিমেটলি সিট পট পেকে সিট পেলাম, প্রায় 10-12টা মতো সিট পেয়েছি। যেহেতু এর আগে আমার মরে গেছিলো সিডলিং, তা যেহেতু তাইওয়ানটাকে আমি ক্রস করিয়েছিলাম, সেই জন্য আমার একটু ভয় ছিলাম। তো আজকে বিজনদা ক্লিয়ার করে দিল। আর আমি এর আগের বার কিছু বলতে ভুলে গেছিলাম, আমার ট্রপিক্যাল জবা করাতে যে সিনিয়র মানুষদের আমি হেল্প পেয়েছি, তাদের নামগুলো আমি একটু বলে দিতে চাই। হিমাংনুদা আমাকে একদম হাতে ধরে ট্রপিক্যাল জবা শিখিয়েছেন। হিমাংনুদার থেকে হেল্প পেয়েছি অরূপদার থেকে জবা নিয়ে গেছি। অরূপদাকে যখন তখন ফোন করে জ্বালাতন করেছি, সকাল 6টা, সন্ধ্যে 6টা, দুপুর 2টো। অরূপদা কিন্তু কোনোদিনও রাগ করেনি, শুভদীপ কেন এত ফোন করছো বা কেন এত মেসেজ করছো। অরূপদা গুড মর্নিং মেসেজ পাঠাচ্ছে, তার বদলে অরূপদাকে পাঠাচ্ছি এটা কখন দেবো, ওটা কখন দেবো। তাই আমি বলছি যে অরূপদার কাছ থেকে কেউ যদি মনে করে যে অরূপদার কাছ থেকে গাছ নিয়ে, অরূপদা কিন্তু 100% গাইড করে, এটা আমি একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি যেভাবে অরূপদাকে, মানে আমি নিজের ভাষাতেই বলছি, জ্বালাতন করেছি। আমি দুটো মানুষকে খুব জ্বালাতন করেছি, একটা হলো হিমাংনুদাকে জ্বালাতন করেছি, আর একটা অরূপদাকে জ্বালাতন করেছি। কিন্তু এই দুটো মানুষ আমাকে যেভাবে গাইড করেছে, হিমাংনুদা অরূপদা, ধারণার বাইরে। আমি অরূপদাকে মানে এরমও বলেছি, ডিরেক্ট ফোন করেছি, তুমি কখন ফ্রি থাকবে বলো, আমারও তো শোনার সময় নেই, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তখন অরূপদা বলে সন্ধ্যে 6টার পর ফোন করো। সন্ধ্যে 6টার পর মানে 6টা বেজে 1 সেকেন্ড অরূপদাকে ফোন লাগিয়েছি যে তুমি যে আমাকে কেমিক্যাল সারটা দিয়েছো, ফুল জল দেওয়ার কতদিন পর দেবো, ওটা দেওয়ার পর কতদিন পর ফুল জল দেবো, পেস্টিসাইড কী দেবো, মারাত্মক জ্বালাতন করেছি। তো অরূপদা একদম কিন্তু আমাকে হাতে ধরে গাইড করেছে। এখন সত্যি বলছি, এখন মোটামুটি একটু অভিজ্ঞতা হয়েছে, তাও মাঝে মধ্যে জিজ্ঞেস করতে হয়, তাও খুব কম। অয়নদা হেল্প করেছে, ডাক্তারবাবু অয়নদা যিনি আছেন, বিজনদার কাছ থেকে হেল্প পেয়েছি, বিজনদাকে অনেক কিছু জিজ্ঞেস করেছি।
রাহুলদার কাছ থেকে হেল্প পেয়েছি, এবং হয়তো আরও অনেকের নাম আমি নিতে পারলাম না, হয়তো ভুলে শেখর জেঠু সামনেই বসে আছে, ভুলে যাচ্ছিলাম তার নাম। অরূপদার থেকে নাম্বার পেয়েছি, শেখর জেঠুর কাছ থেকে ভালো ভালো আইডি কী করবো না করবো সব সময় হেল্প পেয়েছি। আরও হয়তো অনেক মানুষের নাম আমি বলতে ভুলে যাচ্ছি এই মুহূর্তে, জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থী, যে আমাকে যারা হাতে ধরে টপিক্যাল জামাগুলো শিখিয়েছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থেকে যাব। কারণ এই মানুষগুলো যদি পাশে না থাকতো আমি কোনো দিনও টপিক্যাল জবা করতে পারতাম না। কারণ টপিক্যাল জবা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এমন একটা জবা ওয়েদারের একটু ডিফার করবে, একটু টেম্পারেচারের আপ ডাউন হবে, ঝরঝর করে পাতা ঝরিয়ে ফেলে দেবে। এই যে কদিন আগে অরূপদা তো বলছিল বৃষ্টি হয়েছে এখানে, আমাদের এবার টেম্পারেচার কমে গেছিলো, 1 লাফে 11 ডিগ্রি কমেছিল, আবার 1 লাফে 11 ডিগ্রি হলো। আমি এটা আমাদের গ্রুপে লিখেছিলাম, এই যে 11 ডিগ্রি কমছে বাড়ছে, তোমরা সব হাসাহাসি করছো, এর এফেক্ট কিন্তু 11 ডিগ্রি যখন বাড়বে তার 3-4 দিন পর বুঝতে পারবে। ঠিক তাই হলো, আমার কিন্তু প্রচুর, আমার 7 সিজ নেড়া হয়ে গেছে, ম্যাগনাম ওপাস নেড়া হয়ে গেছে। ভয় পাই না, কারণ ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা আমি বলবো এই গাছগুলো যে 7 সিজ ম্যাগনাম ওপাস আমি অরূপদার থেকে নিয়েছি, এই গাছগুলো বড় হয়ে গেছে। অরূপদার গাছের কোয়ালিটি নিয়ে কিন্তু আমি আবারও বলছি কোনো কথা হবে না। অরূপদার 2 পাতার গাছ দিলেও যেই কোয়ালিটি, অরূপদার 10 পাতার গাছ দিলেও একই কোয়ালিটি বিয়ার করছে এই গাছগুলো। টবে নিয়ে বসালে তবে মজা পাবেন, যে অরূপদার কাছ থেকে গাছ নিয়ে যাওয়ার মজাটা, টবে নিয়ে বসাতে হবে। আমি তো বলছি, আমি শিবা 2 পাতা, ম্যাগনাম ওপাস 3 পাতা, চেরি অ্যাপ্টোসা 3 পাতা, নেকটার পেস সিমিলা 4 পাতা অরূপদার থেকে নিয়েছি। তখন অরূপদাকে আমি চিনতাম না, খুব ভয় পেয়ে গেছিলাম, অরূপদাকে ফোন করতাম, অরূপদা 2 পাতা, আমার অরূপদা বলতো নিয়ে বসাও, তারপর দেখবে খেলাটা কী হয়। বসিয়েছি, আজকে নেকটার পেস এই কদিন পর আমায় টপকে যাবে, শিবা এই, চেরি অ্যাপ্টোসা আমার দোষে মরেছে, ঝোপালো হয়ে মরে গেছে, বিশাল বড় হয়েছিল। অরূপদাও জিজ্ঞেস করছিল যে এত ঝোপালো হলো কী করে, এর উত্তর আমার কাছে নেই। যাই হোক, এই সমস্ত মানুষজন যদি আমার পাশে না থাকতো আমি আজকে টপিক্যাল জাবা করতে পারতাম না। যেটুকু শিখেছি হয়তো খুব কম শিখেছি, কারণ শেখার কোনো শেষ নেই, সে আপনি যে ক্ষেত্রেই যান, পড়াশোনা বলুন যাই বলুন, টপিক্যাল জাবাটাও সেম। আর আমি শিখতে খুব ভালোবাসি, এমনকি আমার থেকে বয়সে ছোট অনেকে আছে, তাদের কাছ থেকেও আমি ফোন করে জানি, যেমন প্রত্যুষ বলে একটি ছেলে আছে আমার থেকে বয়সে অনেক ছোট, আমি ওর থেকেও শিখি, কারণ শেখার কোনো লজ্জা নেই, শেখার কোনো বয়স নেই। আমি অরূপদার থেকে শিখি, শেখর জেঠুর কাছ থেকে শিখি, বিজনদার কাছ থেকে শিখি, হিমাঙ্গদার কাছ থেকে শিখি, আমার থেকে বয়সে ছোট ছেলেদের থেকেও শিখি। কখনো এই লজ্জাটা পাবেন না যে ও বয়সে ছোট বলে আমি ওর কাছ থেকে শিখতে লজ্জা পাবো। এই লজ্জাটা পেলে কোনোদিনও টপিক্যাল যাবে কেন, জীবনে কোনোদিনও মানে ভালো কিছু করতে পারবেন না, সব জায়গায় আপনার বাধা পেয়ে আটকে যাবে। তাই বলছি, টপিক্যাল আজকে আমরা যেহেতু একত্রিত হয়েছি, টপিক্যাল যাবা মা হর্টিকালচার 3য় বর্ষপূর্তি, অরূপদার থেকে যারা গাছ নিয়েছেন আপনারা চোখ কান বুঝে থাকুন, অরূপদার থেকে গাছ নিন, মা হর্টিকালচার থেকে গাছ নিন। শুধু গাছ না, তার সঙ্গে অরূপদা কিন্তু একদম ফ্রি গাইডেন্স, অরূপদাকে যখন খুশি ফোন করুন, অরূপদাকে যখন খুশি মেসেজ করুন, অরূপদা কিন্তু বিন্দুমাত্র বিরক্ত বোধ করেন না। আর যতক্ষণ ফোন করে আপনার কোয়ারি শেষ হচ্ছে, অরূপদা ততক্ষণ পর্যন্ত আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। এর থেকে বড় কিছু হতে পারে না। শুধু তাই না, জবা গাছের ছবি তুলে পাঠালো, আমার যেমন হেলিয়াস অ্যাঞ্জেল নিয়েছিলাম অরূপদার থেকে, নিয়ে আমার পাতা ঝরে গেল, তখন আমি একদম নতুন ছবি তুলে পাঠিয়েছি, অরূপদা সঙ্গে সঙ্গে ভয়েস মেসেজ পাঠালো যে হাবড়ার টেম্পারেচার আলাদা, তুমি নিয়ে গেছো কলকাতা দক্ষিণ 24 পরগনা ঘেঁষা কুদঘাট, আমার বাড়ি টালিগঞ্জ কুদঘাট, ওই টেম্পারেচার আলাদা, টেম্পারেচার কিছুদিন অ্যাডজাস্ট করুক, দেখবে ঠিক হয়ে যাবে। ঠিক তাই হলো। সুতরাং আমি বলছি, সবাইকে অনুরোধ করছি যে আপনারা মা হর্টিকালচারে আসুন। মা হর্টিকালচারে এখন খুব ভালো ভালো অফার দিচ্ছেন অরূপদা, অলরেডি অরূপদার চ্যানেলে, যে মা হর্টিকালচার ইউটিউব চ্যানেল আছে, অরূপদার পেজ আছে, অরূপদার নামে আছে, প্লাস মা হর্টিকালচার হিবিস্কাস অ্যাডেনিয়াম নামে গ্রুপ আছে, পেজ আছে, আপনারা দেখছেন। অরূপদা 100 টাকা থেকে জমা দেওয়া শুরু করেছে, 100 টাকা আছে, 150 টাকা আছে, আরও সব আছে। এগুলো আপনারা আসতে হবে, অরূপদাকে ফোন করতে হবে, তবেই জানতে পারবেন। আজকে আমি এসছি বলে 3টে ভালো গাছ পেলাম, নাহলে আমি পেতাম না। কুরিয়ার সার্ভিসও আছে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তা আর যদি কারোর কিছু প্রশ্ন করার থাকে বিজনদাকে বা শেখর জেঠুকে, তা আপনারা করতে পারেন, তার যদি কোনো প্রশ্ন থাকে। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্লিজ এখানে আসুন। নমস্কার দাদা, বলছি আমার বাড়ি আগ্রপাড়াতে। আমি এই গাছের প্রতি ধরুন জবা গাছ এই বেশি না, এই 1.5 বছর হতে চলে, এই দেশি জবা নিয়ে বাড়িতে 8-9টা দেশি জবা আছে। এই টপিক্যাল জবাকে নিয়ে এখন একটু মানে চাইছি বাড়িতে দেশি জবার সঙ্গে টপিক্যাল জবা গাছ লাগাতে। তো দাদার কাছে এসে এই 20 দিন হলো, 20-25 দিন হলো, 6টা গাছ নিয়ে গেছে। তো ওই গাছটাকে কী করে মানে মাটিতে রাখবো, মাটির টবে রাখবো, দাদার কাছে সিন্ডারে করে নিয়ে চলে গেছিলাম এখান থেকে ডিমিট। তো সিন্ডারে পুতলে রাখলে ভালো হবে না মাটির টবে মাটিতে করলে ভালো হবে, সেগুলো যদি গাইড করে দিতে ভালো।
যে গাছগুলো নিয়েছিলে সেগুলো সবই কি এখানে সিন্ডারেই বসানো ছিল? গ্রো ব্যাগে ছিল। গ্রো ব্যাগে কি সিন্ডার? গ্রো ব্যাগে এখানে দু রকম আছে, গ্রো ব্যাগে মাটিতেও আলাদা বসানো আছে, আবার গ্রো ব্যাগে সিন্ডারেও বসানো আছে। না, মাটিতে ছিল। সবকটাই মাটিতে আছে। এবার তুমি মাটিতে করবে না সিন্ডার মিডিয়ায় করবে সেটা তোমার নিজস্ব ব্যাপার, ঠিক আছে? দুটো মিডিয়াতে করা, এমন মিডিয়া এখন ভ্যারাইটি মিডিয়া আছে। একটু বড় দানা আঁশের প্রকৃতিতে সুন্দর গাছ হয়, কোকো চিপসের মধ্যে গাছ বসালে গাছ খুব সুন্দর হয়। মিডিয়া অসংখ্য আছে। এমনকি আমি তোমাকে বলি আমার একটা অভিজ্ঞতা, আমার ডার্ক কন্টিনেন্ট গাছটা এত বড় গাছ, এই গাছটা নেওয়ার পর থেকে 1 বছর সে ছিল এই পালিচালা ছোট্ট ছোট্ট পাথর, তার সঙ্গে ভার্মি কম্পোস্ট এবং অল্প কিছু হাড় মিশিয়ে মিডিয়াতে সে বসানো ছিল। এইটুকু গাছ এত বড় হয়েছে, এখন তাকে আমি তুলে সিন্ডারে রিপোর্ট করেছি। তো মিডিয়াটা কোনো প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে মিডিয়া এমন হবে যেখানে জল নিকাশি ব্যবস্থাটা ভালো থাকে, জল যেন মিডিয়া ধরে না রাখে, এটা হচ্ছে মূল ব্যাপার। মাটি যদি সরেস মাটি হয় এর চাইতে ভালো মিডিয়া আর হয়, কারণ মাটির যে নিজস্ব গুণাগুণ শুধু খাদ্যের ব্যাপারে নয়, মাটিতে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে। বিশেষ করে উদ্ভিদ সম্পর্কে একটু পড়াশোনা করলে জানা যাবে, উদ্ভিদের যে প্রয়োজন নাইট্রোজেন, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেনটা আসছে আমাদের কিন্তু আকাশ থেকে। আর আমাদের এয়ারে নাইট্রোজেন রয়েছে, যখন বিদ্যুৎ চমকাচ্ছে তখন নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেন মিশে তৈরি হচ্ছে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড বৃষ্টির সঙ্গে মাটিতে আসছে, ঠিক আছে? বৃষ্টির সঙ্গে মাটিতে এসে জলের সঙ্গে রিয়াকশন করে নাইট্রাস অক্সাইড হচ্ছে, তারপর জলের সাথে মিলেছে নাইট্রিক অ্যাসিড হচ্ছে। এই নাইট্রিক অ্যাসিডকে নাইট্রেট রূপে গাছের শেকড়ে, গাছ কিন্তু নাইট্রিক অক্সাইড বা নাইট্রাস অক্সাইড সরাসরি গ্রহণ করতে পারেন, সে নাইট্রেট লবণ হিসেবে গ্রহণ করে। এই নাইট্রেট লবণে তাকে পরিণত করবার জন্য কিছু অ্যাজিটো ব্যাকটেরিয়া মাটিতে থাকে, যে ব্যাকটেরিয়াগুলো গাছের শেকড়ে দানা বাঁধে এবং সেই ব্যাকটেরিয়াগুলো নাইট্রোজেনকে সহজে শেকড়ের মাধ্যমে গাছকে নিতে সাহায্য করে। তাই মাটির চাইতে ভালো মিডিয়া হয় না, মাটি যদি 1 নম্বর মাটি। অন্যান্য যে কোনো মিডিয়াতে আমরা করি না কেন, আমাকে গাছকে পুষ্ট করতে হবে, তার খাবার, তার পরিচর্যার ধরন একটু আলাদা, ঠিক আছে? সিন্ডারে আমি বলি আর কিছুদিন পরে করো, তুমি যখন নতুন ট্রপিক্যাল জবা শুরু করছো, ভালো মাটি সংগ্রহ করে মাটিতে শুধুমাত্র অল্প হাড় গুঁড়ো, নিমখোল এবং সুপার ফসফেট মিশিয়ে দেবে। ফসফেট কিন্তু আর জীবনে দেবে, ফসফেট একবারই, মানে এই প্রথম, তারপরে তোমরা যা মিক্সার দেবে বা পরবর্তীকালে কেমিক্যাল সার দেবে তার থেকে ফসফেট নেই। জবা গাছ মূলত চায় নাইট্রোজেন এবং তারপরে তার ফুল বিকাশের জন্য পটাশিয়াম। ফসফেটের পরিমাণ খুব অল্প, কিন্তু ফসফেট প্রয়োজন শেকড়কে মজবুত করতে, ঠিক আছে? মাটিটা তৈরি করার সময় ফসফেট দিয়ে দেবে, আর পুরো ফসফেট দিয়ে মাটি তৈরি করবে, অল্প নিমখোল পোকামাকড়, অন্য আর কিচ্ছু দরকার নেই। প্রয়োজন সামান্য, যদি মাটি খুব একটা সরেস না হয়, সরাসরি আর কিছু দেওয়ার দরকার নেই, আর তাহলে অল্প এই আমাদের পুরোনো গোবর সার বা খুব অল্প, সেটা 6 ইঞ্চি টপ কিছু 50 টাকা বেশি। এইভাবে বসাও, কিন্তু সবসময় খেয়াল রাখবে মিডিয়া যেন পোরাস, অর্থাৎ জল যাতে নিষ্কাশন হয়ে যায়, গাছের গোড়ায় জল না, ঠিক আছে? একটু আগে শুভজিৎ আলোচনা করলো যে জবা গাছ, মূলত ট্রপিক্যাল জবা গাছ, জল বেশি দেওয়াতে মরে, জল কম দেওয়াতে। কারণ জল কম পড়লে গাছের পাতা নুয়ে যাবে, তুমি বুঝতে পারবে, জল দিয়ে দিলে আবার ভালো হবে। কিন্তু জল বেশি দিলে তুমি বুঝতে পারবে গাছের ছোট গাছ, তার পাতা সবুজ দেখছো, কিন্তু রুট রট হয়ে যাবে। এই রুট রট শুকনো হয়ে গেলে হঠাৎ করে একদিন দেখবে গাছটা মরে গেছে, গাছের পাতা সবুজ কিন্তু তারপরেই দেখবে ডগা থেকে শুকিয়ে যাবে। একদম যে কারণে আমার চেরি অ্যাপ্লস ওটা বড় ঝোপালো গাছ, মানে আমি এখনো আফসোস করি একটা বড় ঝোপালো চেরি অ্যাপ্লসে আমার মরে গেল, আমি কারণ খুঁজে পাইনি। পাতা হলুদ হয়ে যাচ্ছে, অনেকে অনেক রকম ভয় পায়, অনেকে অনেক রকম সাজেশন।
পাতা কোন গাছের হলুদ হচ্ছে, সে গাছের বয়স কত, সে গাছের হাইট কিরকম, তার উপরে নির্ভর করবে তার পাতা হলুদ হওয়ার নানান ধরনের কারণ। হঠাৎ করে টেম্পারেচার ফ্লাকচুয়েশনে পাতা হলুদ হবে, পাতা গাছের ডগার দিকের পাতা হলুদ হচ্ছে, গোড়ার দিকের পাতা সবুজ আছে। কখনো গাছের গোড়ার দিকের পাতা হলুদ হচ্ছে, ডগার দিকের পাতা সবুজ আছে। বিভিন্ন ভ্যারাইটি কারণ আছে। যত্ন সহকারে অবলোকন করতে হয়, ওয়াচ করতে হয়। যেমন একটা বাচ্চাকে আমরা দেখি না, তার বিভিন্ন সিমটমগুলো করতে করতে দেখতে দেখতে অভিজ্ঞতা বাড়বে। কি কারণ? তবে একটা সাদা মাটা সাজেশন, খাবার বেশি নয়, ওষুধ বেশি নয়, গ্রোথ রেগুলেটর বেশি নয়, গাছকে তার স্বাভাবিক